উদ্দেশ্যবিহীন জীবন ওই ঠিকানা ছাড়া চিঠির মতো, যেটা লেখা হলেও কোনো গন্তব্যে সে পৌঁছতে পারে না। ফলে একটা সময় যদি আমরা জীবনের শেষে সফল হয়েও যাই, তার কোনো অর্থ আমাদের কাছে থাকবে না, কারণ আমরা জীবনটাকে উপভোগই করিনি, ভালোই বাসি। কথা শুনে সেই ছেলে প্রথমবার তার বাবাকে প্রণাম করল। সেই কারণে প্রত্যেকের জীবনের লক্ষ্য থাকা অবশ্যই ভালো, কিন্তু লক্ষ্য অর্জনের পথে যেই ভালো লাগা খারাপ লাগাগুলো থাকবে সেগুলোকে আঁকড়ে ধরতে হবে এবং সেগুলোকে উপভোগ করতে হবে। ছেলেকে ডেকে একটি নকশা দেয় এবং তাকে বলে যে এই পাহাড়ের ওপরে এই নকশা অনুযায়ী তুমি যদি যাও, এখানে একটি গুপ্তধন তুমি পাবে। যে এই দৃশ্য দেখে সে প্রথমবার প্রকৃতির প্রেমে পড়ে গেল। সে জীবনের প্রথমবার কোনো ভালো লাগা উপভোগ করল, কিন্তু 3-4 দিন সেখানে খোঁজার পরেও কোনো গুপ্তধন সেখানে সে পেল না এবং সে বুঝতে পারলো যে তার বাবা তাকে এই যাত্রাতে সে সব ধরনের অভিজ্ঞতা অর্জন করলো এবং জীবনের আসল মানে বুঝতে পারলো। উদ্দেশ্যবিহীন জীবন ওই ঠিকানা ছাড়া চিঠির মতো, যেটা লেখা হলেও কোনো গন্তব্যে সে পৌঁছতে পারে না। আজকে আমরা আলোচনা করব একটি গ্রামের একজন মোড়লের গল্প নিয়ে। তার একটি সন্তান ছিল। সেই মোড়লকে গ্রামের সবাই মনে করতো যে সে খুবই জ্ঞানী। গ্রামের কারো কোনো সমস্যা হলে সেই মোড়লের কাছে তারা বিচারের জন্য আসতো, বুদ্ধির জন্য আসতো, বিবেচনার জন্য আসতো। কিন্তু সেই মোড়লের নিজের ছেলে ভাবতো যে আমার বাবা খুবই বোকা একজন মানুষ, সে ভুলভাল তথ্য দেয়, ভুলভাল বিচার মানুষকে করে দেয়। এইভাবে তাদের দিন কাটতে থাকলো। সেই মোড়ল তার সন্তানকে বারবার বলতো যে সে তার চাষবাস কর্মে যেন মন দেয় অথবা ব্যবসায়িক কাজকর্মে তাকে সাহায্য করতে, কিন্তু সে কোনো কাজই করতো না। সে সারাদিন একজন বেকার যুবকের মতো যেভাবে ঘুরে জীবনযাপন করে সেভাবেই জীবনযাপন করতে থাকে। একবার মোড়ল তার ছেলেকে ডেকে একটি নকশা দেয় এবং তাকে বলে যে এই পাহাড়ের ওপরে এই নকশা অনুযায়ী তুমি যদি যাও, এখানে একটি গুপ্তধন তুমি পাবে, যেটা আমি ছোটবেলায় সেখানে পুঁতে রেখে এসেছিলাম। সেটা এখনো পর্যন্ত আমার বের করার প্রয়োজন হয়নি, তাই আমি এটা তোমাকে দিয়ে যেতে চাই। তুমি এটা বের করে নিয়ে নাও এবং নিজের জীবন শুরু করো নতুনভাবে। এই কথা শুনে সেই ছেলে প্রথমবার তার বাবাকে প্রণাম করলো এবং বললো এটা তুমি কাজের কাজ করেছো। এবং সাথে তার বাবা তাকে একটি ব্যাগও দিল, যেটাতে তার জন্য সামান্য কিছু খাবার এবং কয়েকটি কাপড় ছিল তার। এইবার সেগুলো নিয়ে তার ছেলে যাত্রা শুরু করলো যে আমি গুপ্তধন পাবো, আমার জীবন খুবই সুন্দরভাবে কাটাবো, আমাকে আর পরিশ্রম করতে হবে না। এই উদ্দেশ্য নিয়ে সে তার বাড়ি থেকে বেরিয়ে গেল সেই গুপ্তধনের সন্ধানে। তার ঠিকানা অনুযায়ী, তার যে নকশা করে দিয়েছিল সেইটা অনুযায়ী সে পাহাড়ে উঠতে থাকলো এবং এই যে দীর্ঘ জার্নি, এই জার্নিতে এমন অনেক মানুষের সাথে তার দেখা হলো যারা তাকে ঠকানোর চেষ্টা করলো, যারা তার ক্ষতি করলো। আবার এমন অনেক মানুষের সাথে দেখা হলো যারা তাকে সাহায্য করলো, তার খাবার যখন শেষ হয়ে গেছিলো তাকে খেতে দিল। এই চলার পথে তার জীবন সম্পর্কে পুরো ধারণাই পাল্টে গেল। সে এতদিন বাবার কাছে ছিল, ভাবতো সে যেমনটা দেখে আসছে পৃথিবীটা বোধহয় পুরোটাই তেমন। কিন্তু এই যাত্রাতে সে সব ধরনের অভিজ্ঞতা অর্জন করলো এবং জীবনের আসল মানে বুঝতে পারলো। অবশেষে দীর্ঘ 4-5 মাস পর পাহাড়ের চূড়ায় গিয়ে সে পৌঁছালো এবং সেই নকশা অনুযায়ী নকশাতে ছিল একটি বড় গাছের নিচে সেই গুপ্তধনটা পোতা আছে। সেই গাছটিও সে পেল, কিন্তু 3-4 দিন সেখানে খোঁজার পরেও কোনো গুপ্তধন সেখানে সে পেল না এবং সে বুঝতে পারলো যে তার বাবা তাকে বোকা বানিয়েছে এবং বাবার প্রতি ভীষণ রাগ তার মনে জন্মালো এবং সে স্থির করে নিল এখান থেকে বেরিয়ে সে বাবার সাথে অনেক ঝগড়া করবে বা বাবাকে অনেক বাজে কথা বলবে। তারপর সে বাড়ি ফেরার যাত্রা শুরু করলো। কিন্তু সে যখন বাড়ি ফেরার যাত্রা শুরু করলো তখন ছিল বিকেলের সময়, সূর্যাস্ত যাচ্ছে এবং একটি নদীর পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছিল। সেখান দিয়ে সমস্ত পাখিরা দিন শেষে বাসায় ফিরছে, ময়ূরেরা ডাকছে, হরিণেরা ছুটছে। এই দৃশ্য দেখে সে প্রথমবার প্রকৃতির প্রেমে পড়ে গেল। সে জীবনের প্রথমবার কোনো ভালো লাগা উপভোগ করলো বা উপলব্ধি করতে পারলো যে এই প্রকৃতিতে এত সৌন্দর্য রয়েছে যা কোনোদিন সে দেখেনি। সে তো বাড়ির বেরোয়নি বাড়ির থেকে, সে দেখবে কি করে। সে ফেরার পথে অনেক মানুষের সাথে দেখা করলো যারা তাকে ওঠার সময় সাহায্য করেছিল, তাদের সাথে সে কিছুদিন থাকলো, তাদের কাজকর্মে হাত দিয়ে তাদের সাহায্য করলো এবং অবশেষে যখন সে বাড়ি ফিরল, তার বাবা তার সন্তানকে জড়িয়ে ধরল এবং বলল যে তুমি কি গুপ্তধন পেয়েছো? সেই সন্তান তাকে বলল যে না বাবা, আমি যাওয়ার আগে কেউ সেখান থেকে সেটা তুলে নিয়েছিল। তখন তার বাবা বলল যে সেখানে তো কোনো গুপ্তধন ছিল না,
তার সন্তান বলল, আমি জানি বাবা, এবং আপনি কেন আমাকে পাঠিয়েছিলেন সেটাও আমি বুঝতে পেরেছি। আমি প্রথমবার জীবনের আসল মানে বুঝতে পেরেছি, জীবনকে ভালোবাসতে পেরেছি এবং শুরু করেছি। তখন তার বাবা তার ছেলেকে আবার জড়িয়ে ধরলো এবং বলল, তুমি যে জীবনের মানে বুঝতে পেরেছো এটাই আমার কাছে অনেক। এই গল্পটা বন্ধুরা আমাদের জীবনের সাথে কিন্তু খুবভাবে জড়িয়ে রয়েছে, কারণ আমাদের প্রত্যেকের একটি উদ্দেশ্য রয়েছে। কারো বড় উদ্দেশ্য সিঙ্গার হওয়া, বড়লোক হওয়া, ব্যবসায়ী হওয়া। উদ্দেশ্য তো রাখা খুবই ভালো, কিন্তু উদ্দেশ্যকে পাওয়ার জন্য যে ডিজায়ারটা আমাদের মনে আসে, সেটা ধরুন আমরা যে উদ্দেশ্যতে জার্নিটা, সেই জার্নির পথে যেই ভালো লাগাগুলো রয়েছে সেগুলোকে আমরা উপভোগ করতে পারছি না, ভালো লাগাগুলোকে আমরা উপলব্ধি করতে পারছি না। ফলে একটা সময় যদি আমরা জীবনের শেষে সফল হয়েও যাই, তার কোনো অর্থ আমাদের কাছে থাকবে না, কারণ আমরা জীবনটাকে উপভোগই করিনি, ভালোই বাসিনি। সেই কারণে প্রত্যেকের জীবনের লক্ষ্য থাকা অবশ্যই ভালো, কিন্তু লক্ষ্য অর্জনের পথে যেই ভালো লাগা খারাপ লাগাগুলো থাকবে সেগুলোকে আঁকড়ে ধরতে হবে এবং সেগুলোকে উপভোগ করতে হবে। কারণ গল্পের শুরুতে আমরা বলেছিলাম যে উদ্দেশ্যবিহীন জীবন ওই চিঠির মতো, যার উপরে কোনো ঠিকানা লেখা থাকে না। তুমিও উদ্দেশ্য পৌঁছবে তখনই যখন তুমি এই চলার জার্নিটাকে উপভোগ করবে, এবং জীবনের শেষে যখন তুমি একটি গন্তব্যে পৌঁছবে তখন ম্যাটার করবে তুমি জীবনটা কিভাবে কাটিয়েছো। সেই মুহূর্তে তোমার কাছে কতটা সাফল্য রয়েছে সেটা দিয়ে কিন্তু তোমার জীবনের বিচার তখন হবে না। তুমি সারা জীবনটা কিভাবে কাটিয়েছো তার উপর বিচার করে তুমি সফল না ব্যর্থ তার বিবেচনা করা হবে তোমার জীবনে। আমাদের প্রত্যেকের এটাই হয়। তাই সফলতার জন্য যতই তুমি পাগল হয়ে যাও না কেন, তোমার এই জার্নিটাকে উপভোগ করো, তাহলে জীবনটা অনেক সুন্দর, অনেক ভালোভাবে কাটাতে পারবে। কারণ সফলতা একদিনে আসে না, কিন্তু একদিন অবশ্যই আসে।